এই সময় যেটা দরকার সেই জিনিসটা আমি শিলিগুড়ি শহরে করতে চলেছি, যেটা নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে প্রথম হচ্ছে। স্বপ্নের একটা স্কুল করেছিলাম কোভিডের সময়, যার নাম দিয়েছিলাম বিদ্যাছায়া পাঠশালা। এখন আমার সঙ্গে যেটা বেসিক্যালি মানে নতুন প্রজন্মকে আমি সুযোগ দিচ্ছি একটা, যে ব্যালেন্স ফুড, অর্থাৎ খাওয়ার বেঁচে যাওয়া আমরা অপচয়ের হাত থেকে রক্ষা করব। সব মানে কোইন্সিডেন্ট, এটা কাজ দেখে মানুষ ডাকে। রাস্তাঘাটে তো স্ট্রিট পিপলগুলো দেখবে না কীভাবে পড়ে থাকে, হয়তো দেখবে তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, বা পৌঁছালেই বোঝা যাবে তাদের আসল জীবন কাহিনী। শিলিগুড়ি সাধারণ মানুষরা আমার সঙ্গে মানে এই হেল্প ক্রাউড ফান্ডিং দিয়ে আমার এটা বেসিক্যালি চলছে। কর্তব্যরত একটি পদে থাকার পরেও কিভাবে সমাজের মানুষের জন্য ভাবা যায়, কিভাবে একটা ভাবনা ছোট থেকে ভেবে সেটাকে বাস্তবে রূপান্তরিত করা যায়। অনেক মানুষের জন্য ভাবনা, আমরা প্রত্যেকে নিজেদের জন্য তো ভাবি, কজন আছি বলুন তো? 10 জনের জন্য ভাবি। ইউনিক ফাউন্ডেশন টিম শক্তিপাল ভেবেছে, শুধু কি সে ভেবেছে, তার পরিবারের প্রত্যেকেই ভেবেছে, একটা টিম তৈরি করেছে, একটা দায়িত্বপূর্ণ পদে রয়েছে কর্মসূত্রে, পাশাপাশি সমাজের মানুষের জন্য করছে। কিভাবে করছে, কিভাবে এগিয়ে চলছে ইউনিক ফাউন্ডেশন, তাদের পুরো কাজ, তাদের শুরু, তাদের এখনো পর্যন্ত পথ চলা, পুরোটা শুনবো আজ। আমাদের সাথে স্টুডিওতে রয়েছে ইউনিক ফাউন্ডেশনের যদি বলি ফাউন্ডার মেম্বার অথবা কর্ণধার অথবা পথ চলার দিশারি শক্তিপাল আজ রয়েছে আমাদের সাথে স্টুডিওতে। শক্তিকে অনেক ধন্যবাদ। নমস্কার শক্তি। তুমি তো একজন যদি কর্মরত বলি, আর্মি হয়ে এনজিও, এটাকে কি করে ব্যালেন্স করো? মানে আর্মি হয়ে কেন এনজিও আর কি? বেসিক্যালি আমি আর্মিতে জব করি, 2009-এ আমি চাকরিটা পেয়েছি আর্মিতে। তো চাকরি পাওয়ার সময় 2009 থেকে আমি অনেক স্ট্রাগল করি, অনেক চাকরিটা পেয়েছি। তো চাকরি করতে করতে আমি যে স্ট্রাগল লাইফগুলো ছোটোবেলায় আমি দেখেছি, তো সেটা আমার মাথায় মেমোরিতে হয়তো ছিল, হয়তো তো আমার রক্তে হয়তো সমাজে মানুষের জন্য থাকা হয়তো আমার রক্তে ছিল হয়তো। তো এই চাকরি করতে করতে আমি 2016 থেকে মানে আমি যখন ছুটিতে আসতাম, এসে তখন দেখতাম যে রাস্তায় ভবঘুরে মানুষরা পড়ে থাকতো। সেই সময় আমি নিজে নিজে ছুটিতে আসতাম। আমাদের ফৌজিদের আর্মিদের বেসিক্যালি 3 মাসের ছুটি হয়, আমরা সবাই জানি। সেই 3 মাসের ছুটিতে আসতাম, তখন ছুটিতে আসার সময় যে রাস্তায় ভবঘুরেরা পড়ে থাকে শহরের আনাচে কানাচে, তো তাদেরকে আমি ক্লিন আপ করতাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা জায়গায় জাস্ট তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে খাইয়ে একটা ড্রেস পোশাক পরিয়ে আমি একটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করতাম, নোক টোক কেটে দিতাম। তো এইভাবে করতে করতে 2016 থেকে মানে আমার একটা নেশার মতো পরিণত হয়ে গেছে। তো এই জিনিসটা আমার ক্যাম্পের বেশিরভাগই এখন স্যাররা হয়তো আমাকে কেউ জানতো না আগে, আমি ছুটিতে এসে করতাম, কিন্তু এখন আমার স্যাররা ধীরে ধীরে, যে এত বছর আমার জার্নি, 8 বছর 7 বছর প্রায় হয়েই গেল, তো এই সমাজসেবামূলক কাজগুলো হয়তো তারা জেনে গেছে। এখন আমার অনেক পেপার কাটিংস, অনেক বাইরের জায়গার থেকে আমি আছে, কিন্তু আমি এটাই আমার একটা ভালো লাগার একটা জায়গা একটা। তো স্যাররাও বলেছে, অ্যাপ্রিসিয়েট করেছে তারা অনেক সময় আমার ক্যাম্পে, সো দ্যাট আমাকে অনেক সময় তারা ছুটি পাঠিয়ে দেয়, যাও শক্তি তুমি এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, অ্যাপ্রিসিয়েট করে। তারা অ্যাপ্রিসিয়েট না করলে বা তারা সহযোগিতা না করলে হয়তো আর্মি লাইফ হয়ে কোথায় আমি এই সমাজসেবামূলক কাজেও নামতে পারবো। আচ্ছা, আর্মির জীবন তোমার 2009 থেকে শুরু। হ্যাঁ। তখন কোথায় তোমার প্রথম পোস্টিং হয়? প্রথম পোস্টিং তো আমার মণিপুরে হয়। মণিপুরে আর যখন একদম লাস্ট 2016-তে মায়ানমার। এখানে যখন কাজ করছো? হ্যাঁ, লাস্ট মায়ানমার বর্ডারে একদম, ওই বর্ডারের ওখানে ছিলাম তখন। এমনকি মোবাইলের টাওয়ারও ছিল না। সেই সব জায়গা থেকে মানে তখন তো ইয়ে হয়নি, 2016 থেকে মানে 2009 তো ভর্তি হলাম, তারপর ট্রেনিং 1.5 বছর, ট্রেনিং করার পরে এদিক ওদিক করার পরে তারপরে 2016 থেকে মানে একটুখানি আমি এই সমাজসেবা কাজের মধ্যে একটুখানি আমি ইনভলভ হয়ে যাই। 2009 থেকে 2016 অব্দি ওখানেই ছিলে? হ্যাঁ, ওইসব জায়গাতে। তারপর আবার ডিমাপুরে, নাগাল্যান্ড বেসিক্যালি ছিলাম, আসাম নর্থ ইস্ট সাইডটাতে ছিলাম, দিল্লিতে গিয়েছিলাম। তো এরকম করে 2016 আমার হয়ে গেছে। 2009 থেকে 2016 একটা বড় সময়। সেই সময়টায় এসে তোমার মনে হয়নি যে কাজগুলো করবো? 2016তেই কেন মনে হলো যে এই কাজগুলো করবো? মানে তখন কি মানে তখন আমি ছুটিতে আসতাম বেশি, বা তখন রাস্তাঘাটে দেখতাম তাদেরকে, আমি স্বচক্ষে দেখছিলাম যে পড়ে থাকতে কীভাবে খাওয়ার, তো অবজার্ভ করেছি তখন আমি।
হয়তো আমি চেষ্টা করবো যে করার জন্য, হয়তো আমি চাচ্ছি, কিন্তু আমার কাছে তো সামর্থ্যও হতে হবে না সব কিছুর। তো তারপরে আমি হয়তো ধীরে ধীরে আমি আমার স্যালারির থেকে জমিয়ে আমি সেই ফান্ডগুলো আমি জমা করিয়েছি, আমি খুবই নিজে হয়তো ওখানে কষ্ট করে আমি সেই ফান্ডগুলো জমিয়ে আমি এই রাস্তার ভবঘুরেদের জন্য জিনিসপত্র অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসতাম, আমি কিনে তাদের জন্য পোশাক, জুতো অনেক দূর দূরান্ত থেকে নিয়ে তাদের পরিয়েছি, বাইরের জিনিস পরিয়েছি। আচ্ছা, এরকম কোনো ব্যক্তি মনে পড়ে যখন প্রথম কাজের সময় যাদেরকে ভবঘুরেদেরকে হয়তো রাস্তায় দেখেছিলে, কাজ করেছিলে, এখন এরকম কেউ আছে যাদের সাথে এখনো কন্টাক্ট আছে বা তাদের এখনো খেয়াল রাখো? হয়তো প্রথম যখন শুরু করেছিলে এনজিওটা, হুম। মানে ইউনিক ফাউন্ডেশন যখন তুমি প্রথম শুরু করো, তখন যাদেরকে কাজ শুরু তাদের হাত ধরে বা তাদেরকে দিয়ে যখন কাজ শুরু করেছিল, তাদের সাথে এখনো কোনো কন্ট্যাক্ট আছে, এরকম আছে? আমি দেখুন মানুষটা আমি এরকমই না, যত যত পুরানো সেই জমানার থেকে আমি শুরু করি 2016 থেকে, সেই মানুষগুলো এখনও আমাকে ফোন করে। হয়তো তাদের সাথে কাজ আমার লেট এখন অন্য হয়ে গেছে হয়তো, কিন্তু তাদের সাথে এখনও আমার বন্ডিং হয়, এখনও ফোন হয়, এখনও কথা হয়, তাদের রেসপন্স দিয়ে। তো এটা একটা ভালো যে মানুষের দিকটা, যে আমি এই যে সমাজসেবামূলক কাজ করতে গিয়েও যে আমি এটা করলাম না ওটা করলাম না, এটা ইগো সিস্টেম আমার কাছে, ওই সিস্টেম সে যত কেউ ফোন করুক না কেন আমি তার রেসপন্স করি। তাদেরও কোনো দরকার পড়লে, আমারই বা কোনো দরকার পড়লে, এইসব সমাজসেবা কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছুই দরকার পড়তে পারে হুম হুম সাধারণ হুম। মানুষেরই। তো সেই সময় তাদের সঙ্গে আমার এখনও যোগাযোগ রয়েছে তাদের সাথে। এমন কোনো কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েছো, মানে এমন কোনো কাজ করতে গিয়ে যেটা এখনো মনে পড়ে, এরকম একটা বাধা? না, রিসেন্টলি সত্যি আমি কি বলবো, আমার এই বছর 2025 তো 2024-এ হুম হুম জুন জুলাইতে, নাম নিতে চাই না, এরকম একটা প্রেস মিডিয়া আমার সম্বন্ধে একটা বিশাল বড় একটা নিউজ ইয়ে করলো, তাই সে জাস্টিফিকেশন না করলো না, ফট করে আমাকে, আমি তো এখন কলকাতায় পোস্টিং রয়েছি, তো পোস্টিং নেওয়ার পরে ফট করে আমাকে ফোন করলো, এরকম এরকম তোমার সম্বন্ধে এরকম হয়েছে। এবার আমার সঙ্গে 40টা মেম্বার রয়েছে, হুম হুম কে কীরকম কে কীরকম না সেটা আমি তার ভিতরে অন্তরের থেকে সে কীভাবে আসে তাকে আমি জাস্টিফিকেশন করতে পারবো না। কে কীভাবে আমার কাছে আসছে, আমি তার আধার কার্ড নিচ্ছি, ভোটার কার্ড নিচ্ছি, কিন্তু তার মনের ভিতরে কী আছে কুসুখী, সেটা আমি মানুষের মনের ভিতরে ঢুকে বলতে পারবো না। এবার এরকম কেউ একজন গিয়ে কোথাও থেকে টাকা কালেকশন করছে, যখন আমার কাছে খবর আছে তখন আমি তাকে কাট করে বের করে দিই অলরেডি, হুম হুম সে আমার সঙ্গে টাচই নেই। কিন্তু তবুও এরকম একটা প্রেস মিডিয়া ইয়ে করে, নাম নিতে চাই না, তো আমার নামে একটা বড় বড় করে করেছিল, এই জন্যই এত বড় বড় প্রোগ্রাম করি আমি, ইয়ে করি। হুম কিন্তু সে পেছনে জিনিসগুলো দেখলো না, যে আমি আমার পুরো স্যালারিটা দিয়ে দিই। মানে কী বলবো, আমার বাচ্চা যে জন্ম হলো আমার রিসেন্টলি, মানে দুধ কেনার টাকা নেই আমার কাছে, এরকম আমার দিন গেছে। বাট আমাকে ঈশ্বর ভগবান ঠিক আমাকে কোনো না কোনো ম্যানেজ করে দিয়েছে, আমি বাচ্চাটা দুধ নিয়ে আসতে পেরেছি। হুম। মানে কি বলবো, এটা প্যাথেটিক একটা, যখন পোস্টিং ছিল আমার কাছে তো নাই, আমি তো স্যালারি তো কোনো জায়গায়, লোন চলছে আমার 2-3টে, তারপরে এদিকে ফ্যামিলিকে ইয়ে করতে লাগে, হুম 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 মা থাকে ওখানে দেখতে লাগে, আমার নিজস্ব যেখানে থাকি আমি হুম হুম সেটা ইয়ে করতে হবে, আসা যাওয়া। তবুও একটা সরকারি কর্মচারীর স্যালারি দিয়েও আজকাল কিছুই হয় না, সেটা জানোই, হুম হুম। আজকালকার যা দিনকাল চলছে এখন। তো এটাই আর কি। তো এরকম একটা বাধা এসেছিল, বাট বাধা সত্ত্বেও যে আমি সেই জিনিসগুলো স্ট্রাগল করে আমি যে চুপ থাকিনি, আমি কিন্তু আমার মন, আমার রক্তে আমার হচ্ছে সমাজসেবামূলক কাজ করার একটা ইয়ে আছে। তো আমি কাজটাকে কন্টিনিউ রেখেছি। আমি জানি মানুষ যেই মানুষ বলবেই, আজকে বলবে। তো সবার মনে এটাই কৌতূহল ছিল একটা, যে শক্তিপাল ছেলেটা এত তাড়াতাড়ি কীভাবে কাজ করছে? হুম হুম সবার মনে একটা প্রশ্ন, এত তাড়াতাড়ি এত ভালো কাজ কীভাবে করে যাচ্ছে? ফটাফট এই উপরে উঠে যাচ্ছে। হুম হুম আমি তো এমনও দেখেছি শিলিগুড়ির বেশিরভাগ পুরনো যে সংগঠনগুলো ছিল, যে একটা বেসিক্যালি চ্যাপ্টার নিয়ে কাজ করে। ধরো কেউ ব্লাড নিয়ে, কেউ মেডিকেলিটি নিয়ে, এরকম কোভিডের আগে যেসব ছিল। কিন্তু এখন আমি যে লেভেলটাতে কাজ করি, আমি বেসিক্যালি ফিল্ড লেভেলে কাজ করি। আমার কাজটা একটু অন্য ধরনের সবার হুম হুম। থেকে। ওই একটা মানে জিনিস নিয়ে, ধরো রক্ত নিয়ে কাজ করছি, বা ভালো কথা, জানি মানুষের জন্য হেল্প হচ্ছে, অবভিয়াসলি ভালো, তাদেরকেও আমি স্যালুট জানাবো। বাট আমার কাজটা একটু অন্য ধরনের, আমি ফিল্ডে নেমে প্রপারই কাজ করি, আমি ফিল্ডে নেমে মানুষের কাছে মানে অতস্ফূর্ত যাদের দরকার তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এই জন্যই হয়তো শিলিগুড়ি মানুষ এত বাধা সত্ত্বেও তবু আমাকে বিশ্বাস করছে। তারপরে এই নিউজ রিপোর্টে পরে আমার আলটিমেট মোটিভেশন কলকাতা থেকে ফোন এসেছিলো, বেটার ইন্ডিয়ার থেকে আমার কাছে ফোন এসেছিলো। দেন এখন রিসেন্টলি আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম দিদি নাম্বার ওয়ানে, সব মানে কোইন্সিডেন্ট, এটা কাজ দেখে মানুষ ডাকে, এমনি এমনি তো এগুলো হয় না। আচ্ছা, ইউনিক ফাউন্ডেশন কিভাবে কাজ করে, কেন ইউনিক? শক্তির মুখেই শুনি একটু। ইউনিক ফাউন্ডেশন এই জন্য নামটা দেওয়া, বেসিক্যালি হচ্ছে একটু অন্য ধরনের কাজ আমি মানে আমি ভালোবাসি, একটু অন্য ধরনের কাজ, সবাই যেটা করছে আমি ওই সেই দিকটা যেতে চাই না, আমি একটু হাটকে একটু অন্য ধরনের কাজ করতে চাই। সেই কাজ করার জন্যই আমার নামটা দেওয়া হয়েছে ইউনিক ফাউন্ডেশন। তার বোর্ড মেম্বার রয়েছে 7 জন। হুম হুম
তো আমরা যেহেতু ফৌজি ডিফেন্স, তো সেই জন্য আমরা তো রেজিস্ট্রেশনে নেই, বাট আমি ফাউন্ডার অ্যাজ আ ডাইরেক্টর, বাট আমার পরিবারের লোকেরা রয়েছে ওখানে আমার ইয়েতে। ইউনিক কাজগুলো বেসিক্যালি আমরা কী কী কাজ করি, প্রথমে ফার্স্ট আমি শুরু করেছিলাম এই যে রাস্তা স্ট্রিটকে নিয়ে, যে যে স্ট্রিট রাস্তাঘাটে যে পিপলসরা পড়ে থাকে তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রাখার চেষ্টা করেছিলাম। সেকেন্ড দ্বিতীয় কাজ করেছিলাম আমি হচ্ছে শুরু করেছিলাম শিলিগুড়িতে যে ব্যালেন্স ফুড, অর্থাৎ খাওয়ার বেঁচে যাওয়া আমরা অপচয়ের হাত থেকে রক্ষা করব, মানে খাবারটা যে কোনো অনুষ্ঠানে হোক, যে কোনো রেস্টুরেন্টে হোক। তারপরে আমি পিক আপ শুরু করি, আমার কাছে নিজস্ব বাসন রয়েছে, মানে মানুষই ডোনেট করেছে আমাকে, বাসন দিয়েছে, রাত বেরাত যখনই ফোন করুক আমার নাম্বারে, হয়তো আমি যেতে পারি না, আমার টিম চলে যায়, ওই হিসাবে আমার একটা সেট আপ করা আছে ফুড ব্যালেন্স, মানে পিক আপ করি আমরা, আবার সেটা স্টেশন বলুন, বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন, সব রাস্তাঘাটে মানুষদের কাছে আমরা সেই খাবারটা যত রাত্রে তুলে দিই। তারও অনেক ক্রাইটেরিয়া রয়েছে। তারপরে এবার আমরা আপনাদের বাড়ির থেকে মানে ওল্ড ক্লোথসগুলো কালেক্ট করি, যেগুলো আমরা বিভিন্ন চা বাগানগুলোতে দিয়ে আসি। সেটা ওল্ড ক্লোথস নেওয়ারও আমাদের অনেক পদ্ধতি আছে। ধরুন আপনার বাড়ির থেকে ওল্ড ক্লোথস নিলাম, সেটা নিয়েই সঙ্গে সঙ্গে গিয়ে ডিস্ট্রিবিউশন করি না, সেই কাপড় নেওয়ার পরে আমরা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটাকে আলাদা আলাদা ডিভাইডেশন করি। মানে ছোটো বাচ্চাদের একটা, শাড়ির সাইড একটা, তাহলে কী হয় এক জায়গায় প্যাকিং করে যদি আমরা যেখানে ডিস্ট্রিবিউশন করতে যাই দেওয়ার সময় সুবিধা হয়, একটা প্যাকেট থেকেই চলে গেল, একটা প্যাকেট থেকে চলে গেলো, তাদের লাইন আপ থাকলো আলাদা আলাদা, দিতে সুবিধা হয়। এরপর আমার একটা স্কুল রয়েছে, স্বপ্নের একটা স্কুল করেছিলাম কোভিডের সময়, যার নাম দিয়েছিলাম বিদ্যাছায়া পাঠশালা, অর্থাৎ ওটা খোলা আকাশের নিচেই সেই স্কুল এখন ঠাকুরের আশীর্বাদে, মানে আপনাদের সকল মানুষের আশীর্বাদে সেই স্কুল এখনও রানিং ফুল আছে। বিদ্যাছায়া কোথায়? এটা কাওয়াখালীর থেকে পোড়াঝাড় গ্রামে রয়েছে। সেখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে, মানে ওটা জঙ্গলঝাড়ির মধ্যে প্রাইমারি স্কুল রয়েছে। মানে কি বলবো, ওই প্রাইমারি স্কুল পড়া না পড়া তো মানে কি বলবো, মানে এত বাজে অবস্থা ওখানে, টিচার আসে না, এরকম যা আপনারা সবাই জানেন। সেইখান থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর কোনো সুযোগ নেই। তো আমি ভেবেছিলাম একটা ইংলিশ মিডিয়াম স্কুল বাচ্চাদের একটা ভালো একটা মানে সুপ্রশিক্ষণ দেবো, একটা মানে আর্ট বলো, ড্যান্স বলো, সেই কোভিডের আগের থেকে শুরু করেছিলাম ফিজিক্যাল এডুকেশন নিয়ে। সেখান থেকে এখনও তারা এখন এত কোয়ালিফাইড হয়েছে, ইংলিশে কথা বলতে পারে, কার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো জানে, আর্ট করতে পারে তারা ভালো। এবং এই স্কুলটা এখনও আমি রানিং রেখেছি, এটা আমার কাছে সত্যি মানে একটা গর্বের বিষয় যে স্কুলটা এখনও আমি ধরে রাখতে পেরেছি। আচ্ছা, এই যে এনজিওর এতগুলো কাজ করতে গিয়ে যারা আর্মি পার্সন হয় স্পেশালি, তারা তো ফ্যামিলিকে একদমই সময় দিতে পারে না। সেখানে শক্তি নিজের যে স্বপ্নের জায়গা যদি বলি ইউনিক ফাউন্ডেশন, সেক্ষেত্রে ফ্যামিলিকেও ইনভলভ করেছে। তো ফ্যামিলিকে কী করে সময় বের করো এই ক্ষেত্রে? ফ্যামিলিকে সময় করি, সে এখন মানে বিগত আমার 3 বছর হয়ে গেছে বিয়ে, কিন্তু সে আমার মা পরিবারের লোকেরা সবাই মানে বুঝে গেছে যে ওকে, প্রথমে তো ফ্যামিলি হয়তো মানে আমাকে এগ্রি করেনি যে এত ইয়ে করার পরও আমাকে স্যালারি টাকা বাঁচে না, খাবো কি, কীভাবে ইয়ে হবে, কীভাবে ঘর সংসার চলবে। তো প্রথমে খুবই ওর রাগারাগি করতো আমাকে, কীভাবে ইয়ে করবে। কিন্তু ধীরে ধীরে ও বুঝতে শিখলো যে না, শক্তিপালকে আটকে রাখা যাবে না, শক্তিপাল এই কাজ করবেই। কিন্তু ঠাকুরের আশীর্বাদে ও হয়তো এখন আমার সঙ্গে অতস্রুতভাবে জড়িত হয়ে গেছে, এখন সম্পূর্ণভাবে জড়িত হয়ে গেছে, সহধর্মী হিসেবে। এখন যে কোনো জায়গাতে যাই ও আমাকে, আমার ঘুরতে না গেলেও আমি চেষ্টা করি ফ্যামিলিকেও টাইম দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন যেহেতু আমার টিম আছে, টিম কাজ করে, তো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কেননা বাইরে একটা পরিবেশেরও দরকার সবারই, একটা মানসিকভাবে কত আর কাজ হবে। তো এখন ফ্যামিলি অতস্রুতভাবে আমাকে সাপোর্ট করে আমার এই কাজকে। সেজন্য আমি দেখো মানে আমার যে একটা ইনসিডেন্ট হলো, তোমার যেটা বললাম একটু আগে জানালাম, সেই ইনসিডেন্ট থেকে ফ্যামিলি আমাকে মানে উঠিয়েছে, আমাকে সাপোর্টিং করে উঠিয়েছে, সেই জন্যই ও এখন আমার সাথে কাজ করছে। মানে ফ্যামিলির একটা সাপোর্ট সবসময় থাকে, যতই বাধা আসুক সে জায়গাটা থেকে বেরিয়ে যাওয়াই যায় ফ্যামিলি থাকলে পারে। এবং অবশ্যই এনজিওর তো একটা জায়গায় আছে। এবং সেক্ষেত্রে এখন শক্তির যে কর্মজীবন যদি বলি, আর্মির জীবন, সে জায়গাটায় শক্তি এখন কি করছে? এখন আমার কর্মজীবন বলতে আমি এখন বেসিক্যালি আর্মির থেকে একটুখানি 5 বছরের জন্য একটু বাইরে এসেছি আমি, আচ্ছা, একটা জায়গায় ডেপুটেশন বলে আমাদেরকে। তো আমি এখন কলকাতায় পোস্টেড রয়েছি। সেখান থেকে এই জন্যই আমার পোস্টিং আসাটা মেন উদ্দেশ্য, যে আমি ঘরের সামনে থেকে একটুখানি নিজে উপস্থিত থেকে কাজ করতে চাই। কারণ জীবনে এইসব কাজ করতে গেলে অনেক ধোকাও খেয়েছি, অনেক এরকম মানুষদের কাছে, অনেক না জেনে শুনে অনেকেই বলে না আমাকে, ধরো আমিও কাজ করতে চাই, সত্যি আমিও কাজ করতে চাই,
ঠিক আছে, আমার কাছে সবাই ওয়েলকাম, কিন্তু আমি না থাকলে মানে না থাকা পর্যন্ত আমি অবজার্ভ করতে পারি না যে কাজটা এইভাবে হবে, এইভাবে হবে, ঠিক এইভাবে হবে। সেজন্য আমি 5 বছর জন্য এখানে এসেছি, এখন 2.5 বছর হয়ে গেল। আমি প্রতি শুক্রবার, শনিবার, রোববার বলো, তো মাঝখানে ছুটি নিয়ে কোনো এমার্জেন্সি কোনো বড় প্রোগ্রাম করতে হলে আমি থাকি, শহরে থাকি, আচ্ছা আমি প্রেজেন্ট নিয়ে কাজ করি। আচ্ছা, ইউনিক ফাউন্ডেশন কি শুধু শিলিগুড়িতে কাজ করছে না, কলকাতায় যেহেতু এখন শক্তি আছে কলকাতাতেও কাজ করছে? এখন সব জায়গাতে কাজ করছি আমি, বারাণসী থেকে শুরু করে যেখানে হোক সব জায়গায় টিম আছে? সব জায়গায় আমার রেডি, সেট আপ রেডি আমার। আচ্ছা, সেট আপ আছে পুরো? আমার Okay. সেট আপ সব জায়গাতে রেডি। কাজ যদি হয়, আমি এই যে শিলিগুড়ির রিসেন্টলি একটা 2024 ঘটনা, আগস্ট মাসে বারাণসীতে একজন বয়স্ক মানে শিলিগুড়ি, ওর মা শ্বশুর মানে এরকম দুজনে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে, ওর হচ্ছে শাশুড়িকে নিয়ে বারাণসীতে ঘুরতে গিয়ে ওখানে ফেলে দিয়ে চলে এসেছে। মানে আচ্ছা। কত প্যাথেটিক, মানে ওখানে ভাবেছে আর দেখা সাক্ষাৎ হবে না, মা ওখানে থাকবে বারাণসীতে। কিন্তু ওখানকার একটা এনজিও আমার কাজকে তারা দেখেছে, ফলো আপ করেছে, হয়তো তারা আমার সাথে কানেক্ট করেছিল ইউনিক ফাউন্ডেশনের সাথে। সৌভাগ্য যে আমি এত টাই আপ করে তার বাড়ির অ্যাড্রেস যোগাযোগ করে আমাদের যে সরি 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী রঞ্জনশীল শর্মা মহাশয়ের সহযোগিতায় আমরা তাকে ওখান থেকে ট্রেনের যাবতীয় বাবদ এখান থেকে লোক পাঠিয়েছিলাম, আমার টিম গেছিলো, তাকে রিসিভ করে নিয়ে এসছে। বারাণসীতে একটা বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা সব একসাথে মিলে করেছিল। তা আমরা ইউনিক ফাউন্ডেশনে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছি, এখন অবজার্ভ হয় তারা সব ভালো মতো আছে। আচ্ছা, না আসলে ব্যাপারটা হচ্ছে স্বেচ্ছায় দিয়ে আসা এবং তারপরে তাদের সাথে যোগাযোগ করে আবার সেখানে ঢুকিয়ে দিয়ে তাকে আমরা পুলিশের মাধ্যম দিয়ে কনভিন্স করে তার কাছে তার বাড়িতে পৌঁছেছি। কেন ওখানে এরকম বলছিল এরা যে ভুল করে ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু পরে বুঝতে পেরেছে ব্যাপারটা? পরে বুঝতে পেরেছি যে আমরা ব্যাপারটা ওনারা ইয়ে করে দিয়েছে। আমরা কনভিন্স করে তাদেরকে পরিবারের থেকে, আশেপাশের থেকে, মানে গ্রামবাসীদের থেকে আমরা জিজ্ঞাসা করে ওনাদের বুঝিয়ে সুঝিয়ে রেশন টেশন দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কাউন্সিলর মহোদয় খুব ভালো আমাদের হেল্প করেছিল এই উদ্যোগটাতে। আচ্ছা, ছোটবেলার তো একটা স্ট্রাগলের জায়গা আছে, যেটা প্রথমেই শক্তি বললে যে ছোটবেলায় এত কিছু দেখেছি, সেটার জন্য আমার মনে হয়েছে যে সময় একটা মন একদম। কেঁদে ওঠে অন্যের জন্য। তো ছোটবেলার যে স্ট্রাগলটা, ছোটবেলাটা কেমন ছিল সত্যি? ছোটবেলা আমার খুবই কষ্টের ছিল, আমার বাবা মা মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে আমাদের মানুষ করেছে 2 ভাইকে। তো খুবই প্যাথেটিকে গেছে। আমার মা ফিনাইল বিক্রি করেছে বাড়ি বাড়ি, ব্লিচিং পাউডার বিক্রি করেছে, কেরোসিন তেল জমিয়ে সেই তেল বিক্রি করে আমাদেরকে জাস্ট ফর আমাদের এডুকেশনালটা যাতে ভালো থাকে, আমরা যাতে স্পোর্টস পার্সোনালিটিসের মধ্যে থাকি, আমরা যাতে নাচ গান আঁকা আবৃত্তি এইসবের মধ্যে যাতে থাকি, তো নিজেদেরকে বিলীন করে হয়তো আমাদেরকে ভালো করার চেষ্টা করে। তাই আমরা আজকে 2 ভাই হয়তো আর্মিতে রয়েছি। আমার মা আমি দুর্দান্ত সাইকেল নিয়ে যে গিয়েছি পড়াশোনা করার জন্য, বয়েজ স্কুলেও পড়েছি, শিলিগুড়ি বাণী মন্দির হাই স্কুলে পড়েছি আমি। তো সেই স্ট্রাগলগুলো আমার মনে আছে, আমার মা কীভাবে আমাদের পেছনে মানে যেভাবে হাত ধুয়ে পড়ে লেগেছিল, তাই হয়তো আমরা লাইফে সাকসেসফুল করতে পারছি। ছোটবেলায় যখন ছোট থেকে বড় হবা, যে সময়টা মা তৈরি করেছে, সে সকাল থেকে রাত অবধি এই রুটিনটা কেমন ছিল, সেটা যদি একটু শুনি শক্তির কাছ থেকে। সেটা তো ভেরি মানে কি বলবো, খুবই হার্ড আর হার্ড। আমার মা হচ্ছে সকালে উঠে আমাদেরকে ব্রেকফাস্ট করে আমাদেরকে আগে মাঠে নিয়ে যেতে লাগতো, 6টার সময় উঠতে হতো আমাদেরকে। সকাল 6টায় উঠে স্টাডি করতে লাগতো প্রথমে আর কি, কেননা সকালের পড়া আমরা বলি যে সকালের পড়া যত পড়ি তত মুখস্থ থাকে আমাদের, এর একটা কথাই আছে। তারপরে ব্রেকফাস্ট করার পরে তারপরে আমাদের স্কুল টাইম হয়ে যেত, স্নান টান করে তারপরে স্কুল থেকে আসার পরে দুপুরবেলা লাঞ্চের মানে স্কুল থেকে আসার পরে দেন আমাদের বিকালবেলা হচ্ছে আমাদের মাঠে যেতেই হবে, আমাদের মাস্ট 2 চক্কর মারে আসতে হবে, রানিং করে আসতে হবে। ঘরের সামনে রেলের মাঠ ছিল, মাঠ রানিং করে এসে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে আবার পড়তে যেতেই হবে আমাকে। টিউশনের টাইমিং হচ্ছে এত মানে হার্ড টিউশনগুলো আমার ছিল, মানে পড়া না করে গেলে ওখানে এমনকি আমাকে বাইরেও এটা কি কোন একটা জায়গায় মনে হয়েছে যে মা গিয়ে বলে আসতে বলে টিচাররা তো হার্ড ছিল, নাকি টিচাররাই হার্ড ছিল? না, টিচাররাই হয়তো হার্ড ছিল, মা বলতো আমাকে পড়াটা ধরতে বলতো, ব্রিফ করে দিত আগের থেকে। তো না পারলেও আমার হাতে এখনো দেখতে পাই, হাতে এখনো মানে এরকম আছে যে পেন দিয়ে আমি পড়া পাইনি বলে এরকম এখনো দাগ রয়ে গেছে। আচ্ছা, সেই দিদিমণির সঙ্গে দেখা হলে এখনো আমি বলি আর কি, মানে খুব হার্ড স্ট্রাগলের মধ্যে। এখন যে জিনিসটা একটুখানি কিছু বললেই এখন মানে কত কিছু হয়ে যায় এখন কিন্তু খুব হার্ড আমাদের স্ট্রাগল গেছে, পড়াশোনা দিন রাত, মানে এসে আবার
আমাকে আবার আমি গানও পারতাম, আমার গানও আমার মা আমাকে শিখিয়েছে, তবলা বাজাতাম, আচ্ছা, আমি আর্ট করেছি, আমি এমন সময় দীনবন্ধু মঞ্চে আমি নাটকও করেছি, কি বলবো, সব আমার ইচ অ্যান্ড এভরিথিং এর সার্টিফিকেট রয়েছে, সব কিছু। সবকিছু মানে মা ওরম ভাবেই ওরকম গড়েছেন ভাবে আর কি। আমাদেরকে তৈরি করেছে আমাদের এই এটা। তো মার যে হার্ড ওয়ার্ক, এটাই হয়তো এখন আমরা যে এই লাইফটা আমি যখন করছি, এটা হয়তো তার সার্থক। না, মা তো এখনো এখনো এতখানি বয়স তাও এক্স্যাক্টলি। যেভাবে এগিয়ে চলেছেন, এবং একদম সত্যি এটা দেখার মতো। এক্স্যাক্টলি। আমার মায়ের বয়স 60, তুমি হুম, ভেবে নাও, সে তার কোনো তার রোগ জীবাণু কিছু নেই, কেন নেই, সে সকালে প্রতিদিন মাঠে যায়। প্রতিদিন দৌড়চ্ছে মানে তার প্রত্যেকটা এতে যাওয়া, গেমসে যাওয়া, একদম সেখান একদম থেকে একটা মেডেল নিয়ে আসা, এটা একদম এখনকার বাধা। মাদের কাছে ইন্সপিরেশন, একদম রিয়েলি। একদম। অবশ্যই শক্তির এই যে স্ট্রাগলের জায়গাটা, এবং এই স্ট্রাগলটা করতে গিয়ে হয়তো প্রত্যেকটি বাবা মাই চায় যে সন্তানকে সেভাবে গড়ে তুলবে, সবকিছু ভাবে সবকিছু হুম, তৈরি হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে এই গড়ে ওঠাটা একটা, একদম। কিন্তু মানুষের জন্য করব, সেই জায়গাটা কখন হিট করলো তোমাকে যে এখন আমাকে মানুষের জন্য করতে হবে বা আমি করতে পারবো? সেটা কোন টাইম ছিল, কোন হিটিং টাইম সেটা? আমি চাকরি করে আমি যখন নিজে আর্নিং করা শুরু করলাম, হুম, 2009 আমি চাকরি পেয়েছি, এবং আর্নিং না থাকলে আমি মানুষের জন্য কাজ কীভাবে করব? আচ্ছা। আমি তো, আমার কাছে তো আর্নিং কিছু রাখতে হবে না, সেভ। এমন কোনো ভিজুয়াল মনে পড়ে এখনো বা দৃশ্য যেটার জন্য মনে হয়েছিল আমাকে তো মানুষের জন্য করতে হবে, এই একটা ঘটনা, এরকম কোনো ঘটনা রয়েছে কি? হ্যাঁ, অবভিয়াসলি রয়েছে। আমি রাস্তাঘাটে যখন বললাম না, ছুটিতে যখন আসতাম, হুম, আমি হুম, কোনো হুম, এদিক ওদিক যেতাম, যখন স্কুটি নিয়ে যখন যেতাম, হুম, আর রাস্তাঘাটে তো স্ট্রিট পিপলগুলো দেখবে না কীভাবে পড়ে থাকে, হুম, হুম, তুমি দেখবে কীভাবে পড়ে থাকে, তাদের ড্রেস নেই, পোশাক নেই, হয়তো দেখবে তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, বাট পৌঁছালেই বোঝা যাবে হুম, তাদের আসল জীবন কাহিনী। হয়তো তারা কেউ শিক্ষিত, হুম, তারা কেউ ভালো পেন্টার, হুম, তারা কেউ ভালো ইংলিশে কথা বলতে পারে, মানে আমি এরকম দেখেছি অনেক। তাই আমি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, এবং অনেককে তাদের বাড়ির সাথে কানেক্ট করে তাদের বাড়িতে পৌঁছেও দিয়েছি আমি। হুম, আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে তখন ছিল। তো মেন আমি 2009-তে চাকরি পাওয়ার পরে সেভ করেছি, আমার ফাইন্যান্সিয়াল দিকগুলো আমি জমিয়েছি। জমানোর পরে 2016-তে আমি যখন দেখলাম মানুষ রাস্তাঘাটে এভাবে পড়ে আছে, তো কিছু করা যাক, সেই চিন্তা ভাবনা থেকেই মানে আমার বেসিক্যালি যে মানুষের জন্য একটু কাজ করার নেশাটা চলে এসেছিলো আমার কাছে। এনজিও শুরুর সময় থেকে এখনকার এনজিওটা, ইউনিক ফাউন্ডেশন শুরুর সময় এখনকার সময় কি পার্থক্য দেখো, কতটা পার্থক্য দেখো? কতটা পার্থক্য বলতে, আমি শিলিগুড়িতে আগে একটা এনজিও মানে আমি খুলেছিলাম, আগে অনেক মানুষ এরকম জুড়তে যায়, আমি তো একা করতাম আগে হুম, বেসিক্যালি। তো একা করতে করতে সব স্কুলের শিক্ষিকারা, কেউ এসবিআই ব্যাংকে কর্ম বলছে, ভাই আমিও একটা তোমার এনজিওর সঙ্গে যুক্ত হতে চাই। আমরা ঠিক আছে, আমি তোমার সাথে কাজ করতে চাই, এনজিও নট এনজিও, আমি তো সিঙ্গেললি কাজ করতাম হুম, আগে, হুম, এসে এসে একাই কাজ করতাম, একা একাই বড় প্রোগ্রাম আমি কোঅর্ডিনেট করতাম, অনেক কিছু করতাম। তো এরকম করে মানুষ জুড়তে গেল আমার সাথে বলছে, मैं भी काम करूँगा तुमसे। প্রথম কাজ কি ছিল শক্তির, ইউনিকের? ইউনিকের প্রথম কাজ আমার ছিল, একটা হোলির সময় একটা ইভেন্ট করেছিলাম, এই মহানন্দা ব্রিজের নিচে, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। হুম, হুম, তো সময়ে যারা পিছিয়ে বা ব্রাত্য যেসব মায়েরা বা হুম, যে হুম, হুম, সমস্ত বাচ্চারা শিশু, তাদেরকে নিয়ে একটা আমি বসন্ত উৎসব করেছিলাম শিলিগুড়িতে। হুম, হুম, সেই বসন্ত উৎসবে বিহন্নলা দিদিরাও রয়েছিল, হুম, এমনকি যৌনকর্মীর যারা পিছিয়ে থাকে, যারা সুযোগ পায় না, তাদেরকে তাদের বাচ্চাদের সুযোগ দিয়েছিলাম স্টেজ পারফরমেন্স করার জন্য। আর যে সমস্ত ডিসেবল বাচ্চারা রয়েছে তাদেরকে আমি হুইল চেয়ার দিয়েছিলাম ওখানে। হুম। সবাইকে একটা সূত্রে আমি করার চেষ্টা করেছিলাম সেই অনুষ্ঠানে। এই প্রথম অনুষ্ঠানটা করতে গিয়ে ইউনিক ফাউন্ডেশন একটা টিম তৈরি হয়, হ্যাঁ, এই টিম মেম্বারদেরকে কোথায় পেলে? এই টিম মেম্বার আমার কাজ করতে করতেই তখন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কাজ করতে করতে মানে আমার কাছে মানুষ কাজ দেখে আমাকে বলতো যে এরকম হুম, আমিও জয়েন হব, হুম, হুম, আমি বললাম মোস্ট ওয়েলকাম, আমার এই প্রোগ্রামে আসুন, আমার সঙ্গে দেখা করুন, আমার ভালো লাগলে আমি আপনাকে ইয়ে করে নেবো, আপনার আধার কার্ড ভোটার কার্ড ফটো দিয়ে দেবেন যা আছে। তো এইভাবে জড়তে গেছিলো অনেকজন, ছিল 40 জন 30 জন হয়ে গেছিলো হুম, প্রায়। হুম, হুম। এখনও আছে, মেম্বার তো নেই এখন, কলেজের স্টুডেন্টদেরকে আমি এখন মানে যত পারি কলেজের স্টুডেন্টরা আমার সঙ্গে জুড়ছে, এটা একটা আমার বিগ অ্যাচিভমেন্ট যে এখন সব সেকশন নিয়েই কাজ করছি আমি। এখন আমার সঙ্গে যেটা বেসিক্যালি মানে নতুন প্রজন্মকে আমি সুযোগ দিচ্ছি একটা, আচ্ছা। মানে পজিটিভ দিক থেকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাদেরকে, নতুন প্রজন্মকে। আমরা এখন রাস্তাঘাটে আমি বলছি, হুম, এখন হুম, রাস্তাঘাটে বেশিরভাগ জায়গায় দেখবেন একটু আড্ডা গ্রুপবাজি, হুম, হুম, সিগারেট, কলেজের স্টুডেন্টরা কোথাও ইয়ে করছে।
তো এই জায়গাটা থেকে বিতাড়িত করে আমি তাদেরকে যদি কিছু সামাজিক কাজে যদি ইনভলভ করতে পারি, তাদেরও একটা আমি মানে মানুষের জন্য। হ্যাঁ এটাই। আচ্ছা, এনজিওর সাথে এখন তো ইউনিক ফাউন্ডেশনের সাথে অনেকেরই নাম যুক্ত হয়েছে, একদম। সমাজে যারা প্রতিষ্ঠিত বড় বড় যারা রয়েছেন, যারা হেল্প করতে পারেন অনেক কিছুর ক্ষেত্রে, তো তাদের অনেকেরই নাম জড়িত হয়েছে। তারা ইন্টারেস্ট দেখালো কি করে প্রথমে ইউনিক ফাউন্ডেশনের উপর? ওনারা কাজ দেখে ইন্টারেস্ট দেখিয়েছে। আমার যে ইনিটিভ, আমার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাটা হয়তো ওনাদের ভালো লেগেছে। শহরে প্রচণ্ড বেশিরভাগ স্কুলে দিদিমণিরা তারা কোভিডের সময়, আমি ফিল্ডে নেমে কাজ করেছি কোভিডের সময়, দুটো কোভিডের সময় 2021 এরকম এমন বাড়িতে আছে খাবার পৌঁছে দিয়েছি। মানে কি বলবো, আমি যেহেতু সেই সময় স্পটে ছিলাম, আমি 8 মাস 9 মাস ছুটি পেয়ে গেছিলাম, কোএসিডেন্সি শিলিগুড়িতে ছিলাম, যেহেতু আমি ফিল্ডে নেমে কাজ করেছিলাম, তাই মানুষ হয়তো আমার কাজটাকে বেশি মনে রেখেছে, মনে রেখেছে। এটাই হচ্ছে বিষয়। সে আমার কাছে কোনো, আমার বিরুদ্ধেও যদি কোনো কিছু বলে, কিন্তু তারা জাস্টিফিকেশন না করে আমার বিরুদ্ধে কোনো কিছু সে বলতে যাবে না। না, আগে আমাকে ফোন করবে, হ্যাঁ ওই মানুষটাকে ইয়ে করা হবে কি না, শক্তি দিতে হবে কি না। আজকাল মানুষ দেখবেন দু চোখ মানুষ এখন সজাগ, কাকে কোথায় হেল্প করতে হবে, কাকে কি দিতে হবে, না ওকে দিতে হবে না দিতে হবে, মানুষ খুব আজকাল সজাগ। তো মানুষ চায় যে ভালো মাধ্যম দিয়ে ওই মানুষটার কাছে পৌঁছাক, এটাই একটা চায়। সেই জন্য হয়তো শিলিগুড়ির মানুষ ও পশ্চিমবঙ্গের মানুষ, এখন পশ্চিমবঙ্গের মানুষ হয়তো আমাকে বিলিভ করছে, সেই জন্য আমি হয়তো পৌঁছাতে পারছি, কি ম্যানেজও হয়ে যাচ্ছে আমার কাজ, সব কিছু হয়তো সব কিছু হয়তো ঠাকুরের আশীর্বাদে হয়তো হচ্ছে। এটাই একটা বড় পাওনা আমার কাছে। তখন মেম্বার কত ছিল, এখন মেম্বার কত? শক্তি মানে সব জায়গায় যেহেতু শক্তি একটা টিম আছে, শক্তি একটা সেট টিম আছে আমার, তো সেক্ষেত্রে এখন কতজন মেম্বার? এখন 60 থেকে 70 জন মেম্বার আছে, বেশিরভাগ কলেজ স্টুডেন্টই, সব জায়গায় বেশিরভাগ কলেজ স্টুডেন্ট। আর সব জায়গাতেই আমার কলেজের স্টুডেন্টরা বেশি আমার সাথে মানে টাই আপ করে, মানে কেউ ইন্টার্নশিপ করে, যেটা বলি, যেমন আইএলএস থেকে আমি ইন্টার্নশিপ করাই, আমাদের এনজিও ইন্টার্নশিপ, যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার্ড করা আমাদের এনজিও, ইন্টার্নশিপ করায়। সো বিভিন্ন ল ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আসে আমার কাছে ইন্টার্নশিপ করার জন্য, তাদেরকে কাজ শেখায়। এটা ভালো লাগে আমার, একটা কাজ তারা একটা শিখছে সমাজের জন্য, একটা বার্তা প্রকাশ করে। তারা আবার অন্য কোনো জায়গায় তার মা বাবা কোনো হেল্প লাগলে আমাদের কাছে হেল্প চায়। ইউনিক ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্টার্ড, তো গভর্নমেন্টের থেকে কিভাবে সাহায্যটা পায়? বেসিক্যালি এটা ক্রাউড ফান্ডিং, মানুষের ফান্ডিং দিয়েই চলছে এখন পর্যন্ত। মানে গভর্নমেন্টের যে ফান্ড একবারে এনজিওতে দেয় ওরকম না, গভর্নমেন্টকে প্রজেক্ট দেখাতে লাগে যে আমি এই কাজটা করছি, একটা পার্মানেন্টলি কাজ, নট ফর 2-3 দিনের, নট না, পার্মানেন্টলি কিছু কাজ তোমাকে দেখাতে হবে। একটা প্রজেক্ট বানিয়ে গভর্নমেন্টকে শো করতে হবে যে আমি কাজটা করতে যাচ্ছি ফিউচারে, বা আমি এদের শেখাতে চাচ্ছি, কিছু একটা করতে যাচ্ছি আমি। রিসেন্টলি আমার 10 কাঠা জমি রয়েছে, আমাকে একজন ডোনেট করেছে, একজন শুভাকাঙ্ক্ষী আমার। তো সেই 10 কাঠা জমির উপরও আমি একটা কাজ শুরু করতে চলেছি, একটা বয়স্ক মাদেরকে নিয়ে। আমার কোভিডের সময় যে এক্সপিরিয়েন্স, আমি যেটা ফিল্ডে নেমে কাজ করে যেটা বুঝতে পেরেছি শহরের মানুষদের যা এই সময় যেটা দরকার, সেই জিনিসটা আমি শিলিগুড়ি শহরে করতে চলেছি, যেটা নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে প্রথম হচ্ছে, সেটা আমি করতে যাচ্ছি। তো শিলিগুড়ি সাধারণ মানুষরা আমার সঙ্গে মানে এই হেল্প ক্রাউড ফান্ডিং দিয়ে আমার এটা বেসিক্যালি চলছে সম্পূর্ণ। হ্যাঁ, আমি এই প্রশ্নটাতেই আসতাম যে ফান্ড কিভাবে কাজ করে। অনেক সময় বলে যে তোমার পকেটে যে মায়নাটা সেটাও পুরো শেষ হয়ে যায়, যেহেতু শক্তির একটা ফ্যামিলি আছে এবং শক্তির একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে শক্তি অনেক কষ্ট করেই বলেছে যে বাবা বড় করেছে তোমাদেরকে। তো সেক্ষেত্রে দুই ভাইয়ের একটা গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাও, মানে এখনো তো আমাদের ওই ভাবনাটা আছে যে গভর্নমেন্ট সার্ভিস মানে একটা নিশ্চিন্তের চাকরি হয়ে গেল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি গভর্নমেন্ট সার্ভিসে যে স্যালারিটা আসে সেটা যদি পুরো শক্তিকে দিয়ে দিতে হয়, সেখানে বাড়ির লোক তো রাগ করবে, এটা একটা ভাবনা চিন্তা। তো সেক্ষেত্রে ফাউন্ডেশন টিম যদি বলো, এই 60-65 জনের একটা টিম, সেই টিমটা তো শুধুমাত্র একজনের স্যালারির উপর ডিপেন্ড হতে পারে না। তো সেখানে ফান্ডটা কি করে আসে? ধরো বড় প্রোগ্রাম অর্গানাইজ করলে বা সেক্ষেত্রে ফান্ডিংটা কি করে আসে? কারণ অনেক মিথসও আছে বাজারে যে অনেক সময় চিট হচ্ছে, বা এনজিওতে দিতে পারার সময় চিট হয়, এবং আমাদের অনেকের জনের কাছ থেকে শুনে অনেক ধরনের এনজিও থাকে, তো সেক্ষেত্রে অনেক ধরনের কথা উঠে আসে। তো এক্ষেত্রে ইউনিক ফাউন্ডেশনের কি করে ফান্ডটা আসে, এবং কিছু কিছু কথা উঠে এসেছিল, সেগুলো বা কিভাবে কি হয় সেটা কিভাবে বলবে? ইউনিক ফাউন্ডেশনের একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড করা এবং আমাদের নিজস্ব একটা 12 এটিজি করা রয়েছে। বেসিক্যালি কাজগুলো কি হয়, মানে ধরো অনেক সময় 12 এটিজি যারা গভর্নমেন্ট এমপ্লয় আছে তারা একটুখানি একটা সার্টিফিকেট চায়, 12 এটিজি পড়ে তারা ইনকাম ট্যাক্সের আওতায় যাতে না পড়ে, সেই জন্য আসলে গভর্নমেন্ট সেক্টরের মানুষেরা বা যে কেউ আজকাল মানে
যতই বলুন আপনি একটা আজকাল মানুষ যে ফান্ড দেবে না, হুম মানে খুবই সজাগ একদম যে আমি হচ্ছে তার থেকে সার্টিফিকেট নেব, ডকুমেন্টস চেক করব, তারপরেই আমি তাকে পেমেন্ট করব। হুম তার আগে সে কোনোদিনও কিন্তু 10,000 টাকা বলুন, 5,000 টাকা বলুন, 2,000 টাকা হুম বলুন, সে কখনো সে পেমেন্ট করবে না। হুম হুম আগে আমরা প্রপারলি যে সমস্ত মানুষরা আমাদেরকে ফান্ড দেয় তাকে প্রপারলি আমাদের ইনকাম ট্যাক্সের রসিদ দিই, নর্মাল রসিদ দিই, আমাদের প্রপারলি অডিট হয়, আমাদের সিএ রয়েছে, হুম হুম প্রত্যেকটা 3 বছরের অডিট হয় আমাদের। এইসব কাজগুলো করতে গেলে বেসিক্যালি আমরা এখন পর্যন্ত ফান্ড আমরা পাইনি। বেসিক্যালি যে সমস্ত প্রাইভেট সেক্টরগুলো আছে, হুম হুম আমার ইউনিক ফাউন্ড এনজিও যে কাজকর্ম আছে সেটা দেখে সিএসআর অ্যাক্টিভিটিস করে। হুম হুম যে আচ্ছা সমস্ত প্রাইভেট সেক্টরে কী হয়, হুম দুবার আপনি সিএসআর অ্যাক্টিভিটিস করতে পারেন, আচ্ছা একটা মার্চের ইয়ার এন্ডিংয়ে, একটা এপ্রিলের শুরুর দিকে, হুম দিয়েও সিএসআর। সেই সিএসআর অ্যাক্টিভিটিসগুলো আমাদের সাথে কোঅর্ডিনেট করে আমরা হয়তো সঠিকভাবে তাদেরকে গাইডলাইন্স দিয়ে এটা এইভাবে করলে ভালো হবে, মানে কনসেপ্টটা আমাদের, আচ্ছা ওনারা সব কিছু কিনে নিয়ে এসে আমরা ইয়ে করে বলি, সম্পূর্ণ ভাবনা চিন্তাটা আমাদেরই থাকে। এইভাবে আমার প্রোগ্রামটাও হয়ে গেল, হুম হুম সেই মানুষটা হেল্পও হয়ে গেল, হুম যাদের দরকার ইন্টার্নশিপ ছিল সেটাও হয়ে গেল। আচ্ছা তো এইভাবে মানে ক্রাউড, শিলিগুড়ির মানুষ প্রচুর পরিমাণে আমাকে সাহায্য করে। পশ্চিমবঙ্গের মানুষ আমাকে এখনও এরকমও আছে প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাঠায়। আমার হসপিটালের বাইরে যে 1 টাকার বিরিয়ানি ইভেন্ট চলে, হুম হুম তার জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাঠায়। বাহ, সেই ম্যাডামের নাম আমি নিতে চাই আজকে তোমার স্টুডিওতে। সেই ম্যাডামের নাম হচ্ছে নেহা ম্যাডাম, আচ্ছা উনি বারাণসী থাকে। আচ্ছা উনি প্রত্যেক মাসে আমাকে 5,000 করে পে করে। এই এটা কাজ একদম। চালানোর জন্য তার কলিগরা এখনও কলকাতায় রয়েছে, তারাও আমার সঙ্গে কলকাতা হসপিটালের বাইরে যে খাওয়ার ফুড ডিস্ট্রিবিউশন সেটা আমার মাধ্যমে তারা করে। হুম। তাহলে শক্তির এখন অনেক বড় চ্যানেল, সকলেই যুক্ত হচ্ছে এবং ভালো হ্যাঁ, কাজের এটা সাথে যুক্ত ভালো কাজের সাথে মানুষ অবশ্যই অবভিয়াসলি ভালোভাবেই আপনার সঙ্গে, আপনার কাজ যদি নিঃস্বার্থভাবে থাকে তাহলে মানুষ ঠিকভাবে কোনো না কোনো সাইড থেকে আপনার সঙ্গে আপনাকে খুঁজে বের করবেই। হুম আজকালকার মানুষ খুবই সজাগ, তো ভালো জায়গাটাতে মানুষ পছন্দ করবে। আচ্ছা শক্তির ইউনিককে নিয়ে ফিউচার প্ল্যানস কি আছে? ইউনিক কিনে আমার ফিউচার প্ল্যান অনেক পরিকল্পনা রয়েছে। এখন বলি প্রথমে যে নতুন কনসেপ্ট প্রত্যেক বছর, এটা আমার সিক্সথ ইয়ার চলছে আমার। আবির তৈরি করি, হুম হুম রাখি বানাই, ভেষজ অর্গ্যানিক রাখি, এই সমস্ত ছোট ছোট প্ল্যান নিয়ে করি। কিন্তু ফিউচারে আমার কাউকে কর্মসংস্থান দেওয়ার খুবই ইচ্ছা, যে আমি তাদের যে সমস্ত মায়েদেরকে আমি কর্মসংস্থান দেবো, বা হুম হুম যে সমস্ত ছেলেমেয়েরা কলেজের ছেলেমেয়েরা কাজ করছে হুম হুম আমার এনজিওতে, তাদেরকে আমি ছোট একটা স্মল অ্যামাউন্ট যে দিতে পারি, তাদের একটা হাত খরচা। এমনি এমনি তো কেউ এসে কাজ করে যাবে, কন্টিনিউ দিতে না দিতে কিছুই একদম তার তো ইয়ে নেই। কিন্তু আমি ফিউচারেও তাদেরকে আমি কিছু একটা পে করতে চাই, হুম যে হুম তাদের ন্যূন সামান্য একটা আমি একটা অ্যামাউন্ট পে করতে চাই, তারা যাতে কিছু যাতে কাজে যাতে লাগাতে পারে, তাদের হাত খরচা যাতে হয়। আমার আর একটা ফিউচার প্ল্যান, আমার 10 কাঠা জমির উপরে খুব সত্তরই আমি মার্চ মাসের ভালো দিন থেকে আমি শুরু করতে চলেছি। হুম হুম এক সাইডের নিচে হবে সেই বয়স্ক মাদেরকে রাখা, উপরে হবে আমার স্বপ্নের স্কুল বিদ্যাছায়া পাঠশালা, বাহ, একদম প্রপার গভর্নমেন্ট রেজিস্টার্ড ওয়ে কেউ হবে। ওটার মধ্যে ভাবনা চিন্তা আছে, কিছু আনপ্রিভিলেজ বাচ্চাদের পড়াবো, প্লাস কিছু নর্মাল বাচ্চা যারা বাইরের থেকে মিনিমাম যেন ইংলিশটা যাতে ভালো মতো পড়াতে পারি তাদেরকে, এরকম একটা পরিকল্পনা স্কুলে করা আছে। আবার যে বাচ্চারা আনপ্রিভিলেজ বাচ্চারা যে স্কুলে আমার পড়বে, হুম হুম তাদের মাদেরকেও আমি ওখানে স্বনির্ভর করার জন্য নিচে একটা কিছু একটা সেট আপ করতে চাই। মানে তেতলা বিল্ডিং তৈরি করা আছে, কি ভাববে কি নিয়ে ভাবা হচ্ছে সমস্তটা রেডি আর কি? রেডি, আমার প্ল্যানিং রেডি, আমাকে হুম অনেক শুভাকাঙ্ক্ষীরা প্ল্যান, মানে অনেক মানুষ আমি সাপোর্ট পাবো, আমি সাকসেসফুল করব, আমি যেটা আমি জানি, আমি এটা সেই কনসেপ্টটা আমি নামাতে যাচ্ছি, যেটা উত্তরবঙ্গে নেই যেটা। তো আমি জানি সাধারণ মানুষ আপনাদের মাধ্যম দিয়ে যারা দেখছে হয়তো, তারাও হয়তো আমার এই কাজে এগিয়ে আসবে। হুম তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে। তো দেখা যাক এখন কি হয় ঠাকুরের আশীর্বাদে। অবশ্যই আমাদের পুরো টিমেরও অনেক শুভেচ্ছা থাকলো এত ভালো হ্যাঁ, কাজের জন্য। অবশ্যই আর এটা তো এনজিও নিয়ে ফিউচার প্ল্যানস, এবার জব নিয়ে ফিউচার প্ল্যানসটা কি? এখন জব নিয়ে আমি তো আমার ফ্যামিলিকে বলে আর জব করার ইচ্ছা নেই, আমার ইচ্ছা নেই এখন। মানে একটা তো হয় যে ভিআরএস দিয়ে নেওয়া, হুম একটা হুম রিটায়ারমেন্ট হয়ে যাওয়া, তা আমার মানে মোটামুটি সেক্ষেত্রে আমার কি? 17 16 17 ইয়ার্স হয়ে গেছে মোটামুটি হুম হুম চাকরি আমার। আর 3 বছর 4 বছর আছে আই থিঙ্ক 20 পার ক্রস করতে। তো আমার মানে চাকরি করার ইচ্ছা নেই আর তো অন্য। 20-র পরও তো একটা প্লেসমেন্ট দেওয়া হবে হুম একটা হুম জায়গাতে, হ্যাঁ, তো সেটাকে কি আর করার ইচ্ছে নেই? মানে এখন আর জব করার ইচ্ছা নেই আমার এখন, মানে এনজিও মানে মানে ধ্যান জ্ঞান শুধু ইউনিক ফাউন্ডেশনে? ইউনিক ফাউন্ডেশন, এখন এনজিওটাকে আমি আরো ভালো করার হুম চেষ্টা হুম করছি আমি।
তো আমি যদি এখানে প্রেজেন্ট না থেকে যদি চেষ্টা করি, সেই জিনিসটা তো একটা অবহেলিত জায়গাতে পৌঁছে যাবে। সেই জন্য আমার ইচ্ছা যে আমি নিজে প্রেজেন্ট থেকে জিনিসটা ভালো মতো মানুষের কাছে, যাতে আরও অনেক মানুষের যাতে আমি কর্মসংস্থান দিতে পারি নিজে, এটা একটা আমার কাছে একটা সত্যি একটা গর্বের বিষয় হবে। অবশ্যই। আচ্ছা, যারা ইউনিক ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে এবং মানুষ হিসেবে কি বার্তা দেবে? মানুষ হিসাবে আমি একটাই বার্তা দিই যে সাধারণ মানুষের কাছে আপনি আপনার সামর্থ্য মতো আপনার এলাকাতে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আপনার পার্শ্ববর্তী এলাকাতে, আপনার ইয়েতে, যে কোনো কিছুতে। এবং যে কোনো কিছুতে যদি হেল্প দরকার হয়, যে কোনো সময়ে যদি কোনো প্রয়োজন বোধ হয়, আমার এনজিওর নাম্বার রয়েছে, ইউনিক ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের। আপনি যে কোনো জায়গাতে, কেন ভারতবর্ষের যে কোনো জায়গাতে, যে কোনো মুভমেন্টে যদি আপনি আটকে যান কোনো কিছুতে, অ্যাটলিস্ট আমাদের নাম্বার 9064 111 943। আমার এই নাম্বারে সবসময় 24/7 আমার কাছে ফ্রি। আমি কল করে তাকে সাজেশান দিই, হয়তো আমি দূরে থাকি, তাকে আমি কনসেপ্ট বলে দিই, কিন্তু কাজটা আমি সাকসেসফুল করব, এটাই আমার একটা চ্যালেঞ্জ, যে আমি কাজ যদি আমার কাছে আসে সেটা আমি সাকসেসফুল করবই। মানে চ্যালেঞ্জ জীবনে নিতেই হবে। আমার চ্যালেঞ্জ না নিলে তো আমার কাজ করে তো একদম ভালো লাগবে না। একদম। ধন্যবাদ শক্তি, আজকে শক্তিকে পেয়ে গেলাম এবং আমাদের সাথে। তোমাদেরকেও একটা লাস্ট বলে দিই যে হ্যাঁ। তোমাদের এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছো শিলিগুড়ি লাইফকে, সত্যি মানে অন্তর থেকে স্যালুট জানাই তোমাদেরকে, যে এত হার্ড ওয়ার্ক করে যেটা মানে একটা শুরু করেছো একটা ব্রডকাস্টিং। তো শহরের মানুষও যাতে আরও তোমাদের সাথে জড়িত হয়, এটাই আশা রাখছি। থ্যাংক ইউ। অবশ্যই শক্তির এত সময়ের মধ্যেও শক্তিকে আমরা পেয়ে গিয়েছি। ইউনিক ফাউন্ডেশন টিমকে নিয়ে প্রত্যেকেই কাজ দেখেছেন এবং অবশ্যই সমাজের মানুষকে নিয়ে তাদের যে ভাবনা চিন্তা, নতুন পুরনো সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাওয়া, কর্মসংস্থানের জন্য তার ভাবনা, সমস্তটা নিয়ে আপনারা শুনলেন, আমরাও শুনলাম। আগামীতে নতুন মুখ নিয়ে আবার হাজির হয়ে যাব অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে, এবং সারাদিনের অবশ্যই সব খবরের জন্য চোখ রাখতে হবে শিলিগুড়ি লাইভে। অবশ্যই তার জন্য ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং চোখ রাখুন। অপেক্ষায় থাকবো আমরাও, আপনারাও। আবার নতুন মুখ নিয়ে হাজির হব শিলিগুড়ি লাইভে, শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।